সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শিকল ব্যবস্থাপনা এই সাবজেক্টে অনেক স্টুডেন্ট ফেল করে। তুমি কি এই সাবজেক্টের এমন একটা শর্ট সাজেশন খুঁজছো যেখানে পার্ট এর শর্ট প্রশ্ন থাকবে, পার্ট বি এবং সি এর যে থিওরিগুলো আসে পরীক্ষায় সেই থিওরির একটা সাজেশন থাকবে এবং এই সাজেশনের একটা ফ্রি পিডিএফ পাওয়া যাবে? তাহলে আমি বলবো তুমি সঠিক জায়গায় ক্লিক করেছো। আমি তোমাদেরকে সরবরাহ শিকল ব্যবস্থাপনা অর্থাৎ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এমন একটা শর্ট সাজেশন দেবো যেখানে পার্ট এর শর্ট প্রশ্ন থাকবে, পার্ট বি এবং সি এর থিওরি যে প্রশ্নগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলো থাকবে এবং এই সাজেশনের একটা ফ্রি পিডিএফ তোমাকে আমি দিয়ে দেবো। ভিডিওর শেষে আলোচনা করব তুমি আমার কাছ থেকে কীভাবে এই পিডিএফটা নেবে। তুমি যদি আমার এই সাজেশনটা ফলো করো তাহলে পার্ট এতে 7টা প্রশ্ন কমন পাবে, পার্ট বিতে 5টা প্রশ্ন কমন পাবে এবং পার্ট সিতেও 5 সেট প্রশ্ন কমন পাবে। আজকের এই ভিডিওটা শুধুমাত্র ম্যানেজমেন্ট 4th ইয়ারের স্টুডেন্টের জন্য। আর হ্যাঁ, 4th ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সকল সাজেশন পেতে এখনই সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকো আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো শুরু করি। অধ্যায় 1 সরবরাহ শিকল অনুধাবন। এখানে ক বিভাগে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। 1 নম্বর সরবরাহ শিকল ব্যবস্থাপনা কি, এটা। তারপরে 4 নম্বর সাপ্লাই চেইনের প্রধান 3টি স্ট্রিম কি কি। তারপরে 5 নম্বর ভ্যালু বলতে কি বুঝো। তারপরে 7 নম্বর ভ্যালু চেইন কি। তারপরে 8 নম্বর সরবরাহ শিকলের মূল উদ্দেশ্য কি। তারপরে 14 নম্বর ধাক্কা প্রক্রিয়া কি। তুমি কিভাবে বুঝবে আমার এই সাজেশনের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তুমি এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নের শেষে আমি স্টার চিহ্ন দিয়েছি, তো যেই প্রশ্নের শেষে লাল 3 স্টার সেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা শেষে 2 স্টার সেটা 3 স্টারের থেকে আরও কম গুরুত্বপূর্ণ, যেটা শেষে 1 স্টার চিহ্ন দেওয়া আছে সেটা 2 স্টার এবং 3 স্টারের থেকে আরও কম গুরুত্বপূর্ণ, এবং যেটা শেষে কোনো স্টার চিহ্ন দেওয়া নাই সেটা না পড়লেও চলবে। তো এটা ছিল তোমাদের অধ্যায় 1-এর ক বিভাগের সাজেশন। তারপরে খ ও গ বিভাগে দেখো এখানে 5 নম্বর এটা। তারপরে 6 নম্বর, তারপরে 7, 8 এবং 10, 11 এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের, বিশেষ করে 2020, 21, 22 এই 3টা বোর্ড খুবই গুরুত্বপূর্ণ। তারপরে নিচেই দেখো 16 নম্বর এটা, তারপরে 21, তারপরে 23 নম্বরে। এখানে একটা বিষয় খেয়াল করো যে 4 নম্বর এই প্রশ্নটা, এটা দেখো 2012-তে এসেছে, 14-তে এসেছে, 16-তে এসেছে, 19-এ এসেছে এবং 23-এ এসেছে। এখানে এই প্রশ্নটা দেখো 14 নম্বর এটা 13-তে এসেছে, 17-তে এসেছে, 21-এ এসেছে, 23-এ এসেছে। তার মানে শুধুমাত্র 2020, 21, 22 এই 3টা বোর্ড পড়লে হবে না, তোমাকে এর আগেও 2-একটা বোর্ড পড়তে হবে। ঠিক আছে, তো সেরকম সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেটা ফলো করলে তুমি নিশ্চিত পরীক্ষায় কমন পাবে। তারপরে অধ্যায় 2 সাপ্লাই চেইন কার্য সম্পাদন। এখানে ক বিভাগে দেখো এখানে 2 নম্বর কৌশলগত ফিট বা সক্ষমতা কী। এখন তুমি পড়ে গিয়েছো কৌশলগত ফিট কী, কিন্তু পরীক্ষা এসেছে কৌশলগত সক্ষমতা কী। তো ফিট ও সক্ষমতা একই বিষয়। তারপরে 6 নম্বর চাহিদা অনিশ্চয়তা কাকে বলে। তারপরে 7 নম্বর সম্ভাব্য চাহিদা অনিশ্চয়তা কী। এটা ছিল অধ্যায় 2-এর ক বিভাগে। তারপরে খ ও গ বিভাগে দেখো এখানে 1 নম্বর প্রতিযোগিতামূলক কৌশল কাকে বলে, এটা 2013 সালে এসেছিল। তারপরে 5, তারপরে এখানে আছে 6 নম্বরটা। অনেক সময় কি হয় যে বিগত সালের 1-2টা প্রশ্ন এসে থাকে, তো আমি এরকম কিছু প্রশ্ন দিয়েছি যেগুলো আসার সম্ভাবনা আছে। বিশেষ করে এই যে এরকম প্রশ্ন যেটা 2023 সালে এসেছে, এর আগে কোনো সালে আসেনি কিন্তু 2013 সালে এসেছে, তো এটা তোমাদের আসতে পারে। তারপরে 7 নম্বর, তারপরে নিচে আছে 9, তারপরে 11 কৌশলগত ফিট বা জোন অফ স্ট্র্যাটেজিক ফিট বলতে কী বোঝো এটা। তারপরে 13 নম্বর, তারপরে আছে 14 নম্বর। তোমরা 2019, 20, 21, 22 এই 4টা বোর্ড খুব মনোযোগ দিয়ে পড়বে। তারপরে অধ্যায় 3 সাপ্লাই চেইন পরিকল্পনা এবং পরিমাপক সমূহ। এখানে ক বিভাগে দেখো সরবরাহ শিকল কিংবা সাপ্লাই চেইন বলতে কী বুঝো। এখানে সাপ্লাই চেইন কিংবা সরবরাহ শিকল যে কোনো একটা আসতে পারে। তারপরে ITE এর পূর্ণরূপ কী। তারপরে এখানে 4 নম্বর এটা, তারপরে ERP এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে 9 নম্বর এখানে 7 নম্বর এই প্রশ্নটা দেখো, এটা 2014-তে এসেছে, 20-এ এসেছে, তারপরে 23-এ এসেছে। তারপরে 12 নম্বর এটা দেখো আউটসোর্সিং কি, এটা দেখো 2013-তে এসেছে, 20-এ এসেছে, 23-এ এসেছে। তো আশা করি আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা ফলো করলে তুমি ইনশাল্লাহ কমন পাবে। তারপরে 11 নম্বর সোর্সিং কি,
তারপরে 13 নম্বর সাড়া প্রদানশীলতা কী, তারপরে 15, 16, তারপরে 17 নম্বর। এখানে দেখতে পাচ্ছ যে কিছু কিছু প্রশ্ন কোনো সালে আসেনি, তারপরেও আমি স্টার চিহ্ন দিয়েছি। তো এই প্রশ্নগুলো তোমার বিভিন্ন কলেজে যে ইনকোর্স পরীক্ষা হয়, ইনকোর্স পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা, তো এই প্রশ্নগুলো ওই পরীক্ষায় এসেছিলো, তো সেখান থেকে আমি সংগ্রহ করে এখানে তোমাদেরকে দিয়েছি। তো যদি প্রশ্ন অতিরিক্ত হার্ড করে, কোনো সাল রিপিট না করে, রিপিট তো করবেই 100% শিওর, তো যদি রিপিট নাও করে, তো এই যে এখানে যে প্রশ্নগুলো কোনো বোর্ডে আসেনি, তো এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। তারপরে খ ও গ বিভাগে দেখো এখানে 2 নম্বর এই প্রশ্নটা, তারপরে আছে 5 নম্বর, তারপরে নিচে 7, 8, 9, তারপরে নিচে আছে 13, 14 এবং 16, 17। এই অধ্যায়টা বেশ বড়, ঠিক আছে। 24 এই অধ্যায়টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এখান থেকে তুমি 3টা কিংবা 4টা প্রশ্ন কমন পাবা। তারপরে অধ্যায় 4 বন্টন প্রণালীর নকশাকরণ এবং ই ব্যবসায়ের প্রয়োগ। এখানে ক বিভাগে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বর, বন্টন বলতে কি বোঝো। তারপরে আছে 3 নম্বর, বন্টন নেটওয়ার্ক কি, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 3 এবং 4 এখানে দেখো 4 নম্বর, ই ব্যবসা কিংবা ই বিজনেস। এখন তুমি পড়ে গেছো ই ব্যবসা, কিন্তু পরীক্ষা এসেছে ই বিজনেস, তো এই বিষয়গুলো খেয়াল রাখবা। তারপরে 7 নম্বর, তারপরে এখানে আছে 13 নম্বর, অফশোরিং কি, এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট। খ ও গ বিভাগে দেখো তোমাদের 3 নম্বর, বন্টন নেটওয়ার্ক ব্যবহার লিখো। 3, 4, 5, তারপরে এখানে আছে 8 নম্বর। এই 7 নম্বর এটা দেখো 12তে এসেছে, 17তে এসেছে, 21 এসেছে, 22 এসেছে, 23 এসেছে, এটা বারবার রিপিট হয়েছে, এটা না আসার সম্ভাবনাই বেশি। তারপরে 9 নম্বর, তারপরে নিচে আছে 11, তারপরে 13, তারপরে 17 নম্বর। 17 নম্বর বেশি একটা গুরুত্বপূর্ণ না, বেশি গুরুত্বপূর্ণ হলো 21 নম্বর, বাংলাদেশে কৃষি পণ্যের বন্টন প্রণালী বর্ণনা করো। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। তারপরে অধ্যায় 5 নেটওয়ার্ক ডিজাইন, এখানে ক বিভাগে দেখো এখানে 1 নম্বর, নেটওয়ার্ক ডিজাইন কি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরে 3 নম্বর, পণ্য উন্নয়ন কি। তারপরে নিচে আছে 6 নম্বর, তারপরে এখানে আছে 10 এবং 11, 12, এটা 1 স্টার 1 স্টার দিয়েছি আমি। তারপরে খ ও গ বিভাগে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 1 নম্বর, নেটওয়ার্ক ডিজাইন কি, এটা কিন্তু এ পার্টে ছিল, আর এটা বি পার্টেও দিয়েছি, এটা এই প্রশ্নটা বারবার এসে থাকে। তারপরে 3 নম্বর, সাপ্লাই চেইনে নেটওয়ার্ক ডিজাইনের ভূমিকা আলোচনা করো। তারপরে 5 নম্বর, তারপরে এখানে তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। তারপরেও 10, 11, 12 এই 3টা পড়বে, কারণ এই 3টা 2013 সালে এসেছে, তোমাদের জন্য 2013 সালের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তারপরে অধ্যায় 6 গ্লোবাল বা বিশ্বব্যাপী সাপ্লাই চেইন নেটওয়ার্ক নকশাকরণ, এখানে ক বিভাগে দেখো এখানে 3 নম্বর, বিশ্বায়ন কাকে বলে। এটা কিন্তু সার্বজনীন একটা প্রশ্ন, এই প্রশ্নটা যে কত বইয়ে কতবার এসেছে সেটা কোনো হিসাব নাই, তো এটা ভালো করে পড়বে। তারপরে 4, তারপরে আছে BRIC 6 নম্বর, এটা এখানে খ ও গ বিভাগে দেখো এখানে 1 নম্বর, বিশ্বায়নের ধারণা দাও। তারপরে 2 নম্বর, তারপরে নিচে আছে ঝুঁকি ব্যবস্থাপনা কাকে বলে, এইটা। তারপরে 9, নিচেই 14, 15, তারপরে 17, তারপরে 18, 19, এইগুলো 2018 সালে এসেছে, তো এগুলো বেশি একটা গুরুত্বপূর্ণ না। তারপর অধ্যায় 7 সাপ্লাই চেইনে চাহিদার পূর্বানুমান, এখানে ক বিভাগে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো এখানে পূর্বানুমান কি, তারপরে চাহিদা পূর্বানুমান কি কিংবা চাহিদা পূর্বানুমান বলতে কি বুঝো। তারপরে এখানে আছে সাপ্লাই চেইনে পুশ ভিউ কি, তারপরে 6 নম্বর, তারপরে নিচে আছে 12 নম্বর। এইটা ব্যতিক্রমধর্মী একটা প্রশ্ন, এটা খুবই সহজ, এখানে শুধু এটা কে দিয়েছে, এই বক্তব্যটি কে দিয়েছে তার নাম লিখতে হয়। তারপরে 13 নম্বর এটা। তারপরে খ ও গ বিভাগে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বর, পূর্বানুমানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এইটা। তারপরে 5 নম্বর, পণ্যের চাহিদা পূর্বানুমানের অনুসৃত পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করো। তারপরে আছে 7, এই যে সাইমুলেশন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু সম্ভবত এ পার্টে এসেছিলো, উপরে যে কোনো একটা অধ্যায় এটা এ পার্টে এসেছিলো, তো এটা তোমাদের কিন্তু বি পার্টও দিতে পারে। তারপরে 8 নম্বর, তারপরে নিচে আছে 13 নম্বর, তারপরে 16 নম্বর। আমি তোমাদেরকে বলছিলাম যে 2012-13 ওই যে প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো এইটা দেখো 9 নম্বর, এই প্রশ্নটা 2012-তে এসেছে এবং 2023 এসেছে। তারপরে অধ্যায় 8 সরবরাহ শিকলে সমষ্টিগত পরিকল্পনা প্রণয়ন, এখানে ক বিভাগে JTT, এখানে JIT হবে সম্ভবত, হ্যাঁ JIT কি কিংবা JITর পূর্ণরূপ কি, এই দুইটা থেকে যে কোনো একটা তোমাদের আসতে পারে।
তারপরে এখানে খ ও গ বিভাগে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন 2 নম্বর, সামষ্টিক পরিকল্পনার কৌশলসমূহ বর্ণনা করো। এইটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে 8 নম্বর, এই দুইটা এই অধ্যায়তে এই দুইটা থেকে যে কোনো একটা তুমি কমন পাবে, কিংবা এই দুইটাই কমন আসতে পারে। তারপরে অধ্যায় 9 ক বিভাগে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উপঠিকাদারিত্ব কী, তারপরে আছে গড় প্রবাহ সময়, তারপরে আছে আগাম ক্রয় কী, এটা 13তে এসেছে, 21-এ এসেছে। তারপরে খ ও গ বিভাগে দেখো এখানে 2, 3, তারপরে 5। অধ্যায় 10 সরবরাহ শিকলে মজুদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, এখানে ক বিভাগে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। এই অধ্যায়টা বেশ বড়, তো এই অধ্যায় থেকে তুমি পার্ট এতে 2টা প্রশ্ন কমন পাবে এবং পার্ট বিতে 2টা, পার্ট সিতে 2টা প্রশ্ন কমন পাবে। এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখানে 4, 5 এই 2টা, তারপরে আছে 9 থেকে শুরু করে 13 পর্যন্ত, তারপরে এখানে আছে 14, 16, তারপরে 26। এইগুলো এখানে খ ও গ বিভাগে দেখো তোমাদের জন্য মজুদ পরিকল্পনার সংজ্ঞা দাও, এটা কিন্তু তোমার এ পার্টেও আসতে পারে, ঠিক আছে। তারপরে 7 নম্বর, মিতব্যয়ী উৎপাদন মাত্রা বলতে কী বুঝো, তারপরে 8, 9 নিচেই 13 থেকে শুরু করে 16 পর্যন্ত, আর নিচেই নাই। তারপরে অধ্যায় 11 সরবরাহ শিকলের লজিস্টিক্স, এখানে খ বিভাগে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। এখানে ইলেকট্রনিক ডেটা বিনিময় কি, এইটা। তারপরে সমন্বিত লজিস্টিক্স এটা। তারপরে ইডিআই কত ধরনের, এখান থেকে শুধুমাত্র একটা প্রশ্ন এসেছিল বিগত সালে এই পার্টে, তো এখান থেকে আরেকটা দিতে পারে। তারপরে খ ও গ বিভাগে দেখো এখানে 2 নম্বর এই প্রশ্নটা, এখানে লজিস্টিক্স ব্যবস্থাপনা বলতে কি বুঝো, এইটা। তারপরে 4 নম্বর, তারপরে আছে 8 নম্বর। তারপরে অধ্যায় 12 শেষ অধ্যায় সরবরাহকারী ব্যবস্থাপনা, এখানে ক বিভাগে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। এখানে 8 নম্বর এটা, তারপরে 11 এই 2টা। তারপরে খ ও গ বিভাগে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে 1 নম্বর এবং 2 নম্বর এই 2টা মোস্ট ইম্পর্টেন্ট, আর আছে 5 নম্বর, আর নিচেই হয়তো বা আর নাই, হ্যাঁ নাই। তো এটাই ছিল মূলত তোমাদের সাজেশন। তো এবার আসি তুমি কিভাবে আমার কাছ থেকে এই সাজেশনের এই পিডিএফটা নেবে। তুমি যে ভিডিও দেখছো ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো যে আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিংবা সরবরাহ শিকল ব্যবস্থাপনা ব্র্যাকেটে পিডিএফ লেখা আছে, এবং ওর পাশে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে লেখা রয়েছে https Google/ এরকম কিছু একটা লেখা থাকবে, এবং ওখানে তুমি ক্লিক করলেই তুমি খুব সহজে এই পিডিএফটা, যেটা তোমাকে আমি এই সাজেশনটা দিলাম, এটা ওখান থেকে ওপেন করতে পারবে। এবং ওখান থেকে তুমি উপরে বাম সাইডে কিংবা ডান সাইডে দেখবে যে ডাউনলোড নামে একটা চিহ্ন আছে, ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারবা। তো ধৈর্য সহকারে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।